আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমাদের পৃথিবী এখন একটি প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে সিচুয়েশনটাকে কিওর করার চাইতে প্রতিরোধ করাটাই আসলে আমাদের জন্য উত্তম। আর এই লক্ষ্যে আমাদের কি করতে হবে? আমাদেরকে সামাজিক দূরত্ব মেনে বাসায় অবস্থান করতে হবে, নিজ গৃহে অবস্থান করতে হবে এবং যখনই আমরা বাইরে যাব প্রপার স্বাস্থ্যবিধি মেনে আমরা বাইরে যাব। এবং অবশ্যই আমরা আমাদের যে কাজগুলো করব সেগুলো সচেতনভাবে করব, যাতে আমরা নিজেরা কন্টামিনেটেড না হই এবং অন্যদেরকেও সংক্রমিত না করি। এবার আসি, আমি আবার পরিচয় নিয়ে, আমি নুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের দ্বাদশ শ্রেণী কোর্স টিচার। আমি মূলত পড়াবো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই কোর্সটি। ফিনান্স, ব্যাংকিং ও বিমা তোমরা যখন একাদশ শ্রেণীতে পড়েছো, যখন একাদশ শ্রেণীতে ছিলে তখন পড়েছো ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, যেখানে মূলত ফিনান্স সম্পর্কে পড়ানো হতো। আর দ্বাদশ শ্রেণীতে তোমাদের যে কোর্সটি, সেই কোর্সটি হচ্ছে ব্যাংকিং ও বিমা রিলেটেড। এখানে দুইটা পার্ট রয়েছে, একটি ব্যাংকিং পার্ট, একটি বিমার পার্ট। আমি মূলত তোমাদেরকে পড়াবো ব্যাংকিং অংশটি। তো এই যে ব্যাংক শব্দটি আমরা শুনলাম, এই ব্যাংকটির সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কোন বিষয়টি? সেটি হচ্ছে অর্থ। এই পুরো পৃথিবীটাই আসলে অর্থের উপর ঘুরছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অর্থের সাথে রিলেটেড। কোনো ব্যক্তি অর্থ ছাড়া বলতে পারবে না যে আমি ভালো আছি বা আমি আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারছি। কারণ সেও, ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার হয়তো সরাসরি কোনো ইনকাম নেই, কিন্তু তুমিও তোমার পরিবারের উপর ডিপেন্ডেন্ট এবং তারা অর্থের উপর ডিপেন্ডেন্ট। তার মানে যে অর্থটা আসলে একটা ক্রুশিয়াল বিষয় আমাদের লাইফে। তো এই যে অর্থ, এই অর্থটাকে ঘিরেই কিন্তু মানুষের জীবন আবর্তিত হয়। মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সমস্ত কিছু কিন্তু এই অর্থকে ঘিরে আবর্তিত হয়। আর এই অর্থকে প্রচলন, প্রসার ঘটায় হচ্ছে ব্যাংক। তাই অর্থ এবং ব্যাংক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একে অন্যের সাথে। দেখো, আমি বোর্ডে একটা কথা লিখে রেখেছি, দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। অর্থাৎ আধুনিক ব্যাংকের জীবনী শক্তি হলো, আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বা যে অর্থনৈতিক উন্নয়নের অব্যাহত রাখা, এটা নির্ভর করে একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থার উপর। তাই বলা যায় যে অর্থের প্রয়োজনে যেমন ব্যাংক এসেছে, ব্যাংক অর্থকে করেছে গতিবহ ও যেটাকে আমরা বলি অর্থবহ, গতিবহ এবং অগতিশীল ও অর্থবহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়, মূলত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এবং এই অধ্যায়ে আমরা কি শিখবো? এই অধ্যায়ে আমরা শিখব ব্যাংক শব্দের উৎপত্তি, এর অর্থ, এর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। তো শুরুতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংকের উৎপত্তি, অর্থাৎ ব্যাংক শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। ব্যাংক শব্দটি মূলত একটি ইংরেজি শব্দ এবং এই ব্যাংক শব্দটির অর্থ হচ্ছে ক্ষেতের আয়, নদীর তীর, জলাশয়ের তীর, পুল, তটরেখা, লম্বা টুল বা বেঞ্চ, ধনভাণ্ডার বা কোনো বস্তুর স্তূপ ইত্যাদি। অনেক ধরনের অর্থই আছে এই ব্যাংক শব্দে। তবে আমরা যেই কথাটি আজকে শিখবো সেটি হচ্ছে কি, ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। তাহলে এই শব্দের অর্থটাই তো আমরা জানলাম, এবার জানি এর উৎপত্তিটি কি। উৎপত্তি সম্পর্কে কিন্তু নানা ধরনের মত রয়েছে। দেখো, ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি কি করে, অর্থ জমা নেয়, ঋণ দান করে এবং আরও নানা ধরনের অর্থনৈতিক কার্যক্রম সম্পাদনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে। তাই ব্যাংক শব্দটি কিন্তু বিভিন্ন সমাজে, বিভিন্ন দেশে অর্থনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এর উৎপত্তি সম্পর্কেও কিন্তু বিভিন্ন মত রয়েছে। প্রথম মত সম্পর্কে আমি তোমাদেরকে বলি যে ইতালীয় শব্দ ব্যাংকো, ব্যাংকাস বা ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, এই শব্দগুলো থেকেই মূলত ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে।
যার অর্থ হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ। ইটালির লোম্বার্ডি শহরে বিশেষ করে ইহুদি যারা আছেন, সমৃদ্ধশালী ইহুদিরা, তারা এই লম্বা টুল বা বেঞ্চ ব্যবহার করে অর্থের লেনদেন ও বিনিময় করত। মূলত বলা যায় যে তারা অর্থে আসলে ঋণ দান করতো। তো এই যে কাজটা তারা এই লম্বা টুলে বা বেঞ্চে বসে করতো বলে সেটাকে বলা হতো ব্যাংকো বা ব্যাংকা বা ব্যাংকাস। তো লেখক টেনানের মতে এই ব্যাংকো, ব্যাংকা বা ব্যাংকাস শব্দ হতেই আসলে ব্যাংক শব্দটির উৎপত্তি ঘটেছে। আরেকটি মত হচ্ছে যে ব্যাংক শব্দটি মূলত এসেছে জার্মানির শব্দ ব্যাংকি থেকে, BANKI, ব্যাংকি থেকে। জার্মান বা অস্ট্রিচ শব্দ এই ব্যাংকি শব্দটিও কিন্তু এই ব্যাংক শব্দটির মানে ইটালীয় যে ব্যাংকো সেই শব্দের সমার্থক হিসেবেই ব্যবহৃত হতো সেই সময়তে। মূলত যখন দ্বাদশ শতাব্দীতে বা মধ্যযুগে, আমি মধ্যযুগের কথাই বলি, যে ইটালিতে যখন বহিঃশত্রুর আগমন ঘটে এবং আভ্যন্তরীণ গোলযোগের সৃষ্টি হয়, সেই সময়তে ইটালির যে সরকার ছিলেন বা ইটালির যে রাজতন্ত্র ছিলেন তারা গণ ঋণের চালু করেছিলেন। অর্থাৎ যখন একটা দেশে যুদ্ধ শুরু হয় তখন কিন্তু অর্থের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। সেই সময় আসলে সেই মধ্যযুগে ইটালির যে সরকার ব্যবস্থা ছিল তারা 5% সুদে গণ ঋণ চালু করে, যেটা ইটালিতে ছিল মন্টি নামে পরিচিত। এবং যারা এই যে ব্যবসাটার সাথে জড়িত ছিল, যে সকল ইহুদি বা যে সকল লোক জড়িত ছিল তাদেরকে মন্টি নামে অভিহিত করা হতো। এবং একইভাবে জার্মানিতেও কিন্তু ওই লোকগুলোকে ব্যাংকি নামে অভিহিত করা হতো। তো সবাই মূলত এটাই মত হিসেবে গ্রহণ করেছে যে এই মন্টি এবং ব্যাংকি সম অর্থে ব্যবহৃত হতো এবং এই ব্যাংকি শব্দটি হতেই পরবর্তীতে ব্যাংক শব্দের উদ্ভব ঘটেছে। তো যেহেতু ইটালিতে দ্বাদশ শতাব্দীতে গোলযোগ সৃষ্টি হয়, সে সময় ইটালির একটি বড় অংশ জার্মানির দখলে চলে যায় এবং সেখানে যে ব্যাংকি শব্দটি ব্যবহৃত, জার্মান যে ব্যাংকি শব্দটি ছিল সেটির অর্থ ছিল মানে তহবিল। আসলে এটা ছিল একটা যৌথ মূলধনী তহবিলের মতো, মানে সম্মিলিত তহবিল, সেটাকে বলা হতো ব্যাংকি। তো এই যে ব্যাংকি শব্দটাকে ইটালীয়রা ব্যাংকো শব্দ হিসেবে গ্রহণ করে এবং এই ব্যাংকি শব্দ থেকে যে ব্যাংকো শব্দটি এসেছে সেখান থেকে পরবর্তীতে ব্যাংক শব্দটি গৃহীত হয়েছে। তো সবাই আসলে এই মতটাই শেষমেশ গ্রহণ করেছে যে ইটালীয় শব্দটি জার্মান শব্দ ব্যাংকি থেকে, দেখাই তোমাদের, জার্মান শব্দ ব্যাংকি থেকে এসেছে ব্যাংকো, সেখান থেকে ব্যাংক শব্দটির উদ্ভব ঘটেছে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি কোশ্চেন করি যে কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে, তাহলে তোমরা কি বলবে? ব্যাংকি থেকে ব্যাংকো শব্দের উদ্ভব হয়েছে, তারপরে সেখান থেকে ব্যাংক শব্দের উদ্ভব হয়েছে। ব্যাংকি হচ্ছে জার্মান শব্দ আর ব্যাংকো হচ্ছে ইটালিয়ান শব্দ। ব্যাংকি শব্দের অর্থ কি? ব্যাংকি শব্দের অর্থ হচ্ছে যৌথ মূলধনী তহবিল বা সম্মিলিত তহবিল। আর ব্যাংকো শব্দের অর্থ কি? লম্বা টুল বা বেঞ্চ। এবং এই দুটো শব্দের মাধ্যমে কিন্তু ব্যাংক শব্দের উৎপত্তি বা ব্যবহার শুরু হয়েছে। এবার আসি তোমাদের সাথে ব্যাংকের উৎপত্তির ইতিহাস সম্পর্কে। দেখো, ব্যাংক শব্দটি তো এসেছে কিভাবে আমরা জানলাম। যখন থেকে আসলে মুদ্রার প্রচলন হয়েছে তখন থেকেই মূলত এই ব্যাংকের প্রচলন হয়েছে। সরাসরিভাবে হয়তো ব্যাংক শুরুর ইতিহাস পাওয়া যায় না, তবে এটাই ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে, খেয়াল করো খ্রিস্টপূর্ব বলছে, তার মানে খ্রিস্টের জন্মেরও 5000 বছর আগে যখন মুদ্রার প্রচলন হয়েছিল সেই সময় থেকেই কিন্তু ব্যাংক ব্যবস্থারও প্রচলন হয়েছে। যদিও সরাসরি হয়নি, কিন্তু ব্যাংক ব্যবস্থার প্রচলন হয়েছে। দেখো, আমি কি লিখে রেখেছি একটা কথা, সেটা হচ্ছে যে ব্যাংকের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাসের সাথে দেখো কি বলা হয়েছে যে অর্থের নিরাপত্তাহীনতা। যখন মুদ্রার প্রচলন হয়েছে তখন ব্যাংকেরও প্রচলন হয়েছে, কথাটা আমি বললাম তোমাদের। কিন্তু বাস্তবে দেখো, মুদ্রার যত দ্রুত প্রচলন ঘটেছিল ব্যাংক ব্যবস্থার উন্নয়ন কিন্তু তত দ্রুত ঘটেনি। মুদ্রা সেই খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগেই প্রচলন ঘটেছিল। তাহলে ব্যাংক ব্যবস্থার প্রচলন কি
এতটা আধুনিকায়ন হয়েছিল সে সময় বা শক্তিশালী রূপ লাভ করেছিল, তা কিন্তু করেনি। কারণ বাস্তব প্রয়োজনে মুদ্রা যতটা প্রয়োজন সে সময় ছিল, ব্যাংকের প্রয়োজন কিন্তু সেভাবে তখনও অনুভব হয়নি। ফলে সে সময় মানুষ কি করত, মানুষ যাদের অতিরিক্ত অর্থ ছিল তারা সেটাকে নিরাপদ সংরক্ষণের জায়গা খুঁজেছে। আবার কিছু লোকের অর্থের প্রয়োজন ছিল, তারাও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন সামর্থ্যবান ব্যক্তিদের নিকট ধর্ণা দিয়েছে। এই যে এই দুই দলের কাজ যখনই একজন ব্যক্তি করেছে, অর্থাৎ অর্থ নিরাপদে সংরক্ষণ করেছে আবার অর্থে ঋণ হিসেবে প্রদান করেছে, যখন একই ব্যক্তি কাজটি করেছে সে সময় থেকেই কিন্তু এই ব্যাংক ব্যবস্থার ধারণাটা শক্তিশালী হয়েছে। এবং এই সময় থেকেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের মহাজন শ্রেণী, স্বর্ণকার শ্রেণী বা বণিক শ্রেণী যারা ব্যাংক ব্যবসার পূর্বসূরি হিসেবে পরিগণিত হয়, তাদের উদ্ভব ঘটেছিল। তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে অর্থের নিরাপত্তাহীনতা, এই অর্থের নিরাপত্তাহীনতার জন্যই কিন্তু একদল লোক তাদের অতিরিক্ত অর্থ সংরক্ষণের জন্য নিরাপদ জায়গা খুঁজেছে। যেহেতু প্রথমে অর্থের প্রচলন হয়েছে, তারপরে অতিরিক্ত অর্থের নিরাপত্তাহীনতার জন্য নিরাপদ জায়গা খুঁজেছে। আবার আরেক দল লোকের ঋণের আবশ্যকতা সৃষ্টি হয়েছে, যে তাদের বিভিন্ন প্রয়োজনে অর্থের প্রয়োজন ছিল, তাদের কাছে ছিল না, তারা ঋণ হিসেবে সেই অর্থ অন্যদের কাছ থেকে গ্রহণে আগ্রহী ছিল। তাই সেই ঋণের আবশ্যকতা থেকেই আসলে কি হলো, পরে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটলো। এবার আসি, ব্যাংক ব্যবস্থার প্রচলন তো ঘটলো, তাই না? এখন এই যে ব্যাংক ব্যবস্থার প্রচলনটা ঘটলো, এটা আসলে কিভাবে? এটা মুদ্রা থেকে আসছে। অর্থাৎ যখন মানুষের মুদ্রা তার ব্যবহার করছে, সেই মুদ্রা ব্যবহারের ফলে কিন্তু একটা সময় এই মুদ্রাকে আরো গতিশীল এবং অর্থবহ করার জন্যই কিন্তু ব্যাংক ব্যবস্থার প্রচলন হয়েছে। অর্থনীতিবিদ হান্না বলেছেন যে মুদ্রা ব্যাংকের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু ব্যাংকও মুদ্রাকে করেছে গতিশীল। কারণ দেখো, মুদ্রা যদি তোমার ঘরে পড়ে থাকে তাহলে সেই মুদ্রাটা কিন্তু তোমার জন্য কোনো মানে উপযোগ সৃষ্টি করবে কখন? যখন তুমি সেটাকে ব্যবহার করবে। শুধু শুধু মুদ্রা পড়ে থাকলে কিন্তু সেটা তোমাকে উপযোগ সৃষ্টি করবে না। সেজন্যই বলছে যে মুদ্রা ব্যাংকের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু মুদ্রাকে ব্যাংক করেছে গতিশীল। এবার আসি আদি যুগ। আদি যুগে দেখো কি বলা হয়েছে, মুদ্রার প্রচলন ও ব্যাংক। আদি যুগের প্রথমে যখন থেকে মানুষ বিনিময় প্রথার, মানে আমার একটা পণ্য দিয়ে তোমার কাছ থেকে একটা পণ্য গ্রহণ, এই সিস্টেম থেকে বেরিয়ে কড়ি বা মুদ্রার প্রচলনের দিকে গিয়েছে, তখন থেকে কিন্তু ব্যাংক ব্যবসার প্রচলন শুরু হয়েছে। এরপরে কি বলেছি যে ঋণের ব্যবসায় প্রচলন ও ব্যাংক। দেখো, যে কথাটি এখানে আমি তোমাদেরকে এটা দিয়ে বুঝাচ্ছিলাম যে মানুষ অর্থ যখন উদ্বৃত্ত হয়েছিল ব্যবহারের পর, নিজস্ব চাহিদা সৃষ্টির পর, মানে চাহিদা পূরণের পর যখন উদ্বৃত্ত অর্থ তাদের হাতে রয়েছিল, সেই অর্থর নিরাপত্তা বিধানের জন্য যেমন তারা একদল লোকের কাছে রেখেছে, এবং সেই লোকই যখন অন্যদেরকে আবার ঋণ হিসেবে প্রদান করেছে, তখন ব্যাংক ব্যবস্থার একটা ধারণা উদ্ভূত হয়েছে। এ কথাটি আগেও বলেছি। তো শুধু যে অন্য লোক এসে অর্থ নিরাপত্তা সংরক্ষণের জন্য, মানে অর্থের নিরাপদ সংরক্ষণের জন্যই এসে জমা দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় দেখা গেছে যে মহাজন শ্রেণী বা বণিক শ্রেণী নিজেরাও কিন্তু ঋণ দানের, অন্যদেরকে ঋণ দানের উদ্দেশ্যে সামর্থ্যবান ব্যক্তিদের নিকট থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করেছে। আর এটাই ঘটেছিল আসলে এই ঋণের ব্যবসায় প্রচলন ও ব্যাংক। অর্থাৎ মহাজন শ্রেণী, বণিক শ্রেণী বা স্বর্ণকার শ্রেণী তারা নিজেদের অর্থ থেকে যেমন ঋণ প্রদান করতো যারা ঋণ গ্রহে আগ্রহী তাদেরকে, তেমনি আবার নিজেরা সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকেও কিন্তু স্বল্প সুদে ঋণ নিয়ে অধিক সুদে আবার অন্যদেরকে দিত। এই বিষয়টা দেখো, এটা কিন্তু আধুনিক ব্যাংকের সাথেই জড়িত। তারা কি করে, আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে অন্যদেরকে ঋণ দেয়। তারা আমানতকারীকে স্বল্প সুদে, মানে আমানতকারীদের কাছ থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে এবং অধিক সুদে ঋণ গ্রহীতাদের কাছে ঋণ দেয়। এই ধারণাটা কখন গড়ে উঠেছিল? এই যে দেখো, ঋণের ব্যবসায় প্রচলন ও ব্যাংক, যেটা খ্রিস্টপূর্ব 5000 অব্দ, সেই খ্রিস্টের জন্মেরও 5000 বছর আগে এই ধারণাগুলো গড়ে উঠেছিল। এবার আসি পরের ধাপে, অর্থাৎ প্রাচীন যুগ, যেটা খ্রিস্টপূর্ব 5000 অব্দের পরে থেকে 400 অব্দ পর্যন্ত। খেয়াল করো, খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত এই
প্রাচীন যুগ ছিল। সে প্রাচীন যুগে আবার বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতাগুলো সম্পর্কে আমরা বিভিন্ন বইয়ে পাই, টিভি সিনেমায় আমরা দেখি সেই সভ্যতাগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী। তো তার মধ্যে একটি সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। তোমরা জানো যে হিন্দি একটি সিনেমা রয়েছে মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারোটাও কিন্তু এই সিন্ধু সভ্যতারই একটি অংশ। তো সিন্ধু সভ্যতা সময়ে গ্রিস, রোম, মিশর ইত্যাদি দেশের সাথে কিন্তু তাদের অর্থনৈতিক লেনদেন ছিল, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। তো ব্যবসা বাণিজ্যের সম্পর্কের কারণে অবশ্যই তাদের মধ্যে অর্থের লেনদেন করতে হতো, এবং ধারণা করা হয় যেহেতু সিন্ধু সভ্যতায় অর্থের ব্যাপক প্রচলন ছিল, সেখানে ব্যাংকিং ব্যবস্থাও গড়ে উঠেছিল। যেহেতু দূর দূরান্তে অর্থের প্রচলন করতে হতো, তাই সেখানে ব্যাংকিং ব্যবস্থারও হয়তো প্রাথমিক সূচনা হয়েছিল, বা বলা যায় যে সেখানে ব্যাংকিং ব্যবস্থা আসলে প্রচলিত ছিল। এরপরে দেখি আমরা ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটি ছিল উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। দেখো ব্যাংকিং ব্যবস্থাটা কিরকম বললাম, যে উপাসনালয়। উপাসনালয় মানে কি, যেখানে মানুষ উপাসনা করে। সেটা আমাদের যেমন আমরা উপাসনা করি মসজিদে, হিন্দুরা করে মন্দিরে, বৌদ্ধরা করে প্যাগোডাতে, খ্রিস্টানরা করে গির্জায়। তো ওই সময়তে যে উপাসনালয়গুলো ছিল, সেই উপাসনালয়গুলোতে পুরোহিতগণ ছিল এই ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রবিন্দু। মানুষ সে সময় পুরোহিতদেরকে খুবই বিশ্বাস করত, তারা সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এবং যেহেতু চোর ডাকাতেরও উপদ্রব ছিল, তাই মানুষ তাদের উদ্বৃত্ত অর্থ সংরক্ষণের জন্য তাদের সেই অর্থগুলোকে তারা পুরোহিতদের নিকট জমা দিত। এবং পুরোহিতরা যেহেতু সমাজের সকলের কাছে ছিল সমানভাবে গ্রহণযোগ্য এবং সম্মানিত, সেহেতু তারা কিন্তু অভাবগ্রস্ত লোকদের, যাদের অর্থের প্রয়োজন, তাদেরকে সেই অর্থ ঋণ দান করত বা সাহায্য করতো, অর্থ দিয়ে সাহায্য। তো এই সময়তে কিন্তু একটা বিষয় গড়ে উঠেছিল, যেহেতু আমরা বলছি উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা, যারা অর্থ জমা রাখতো তারা কিন্তু ডিপোজিট স্লিপ দিয়ে জমা রাখতো, এবং যখন তারা টাকা নিয়ে যেত তখন তারা উত্তোলন স্লিপ ব্যবহার করত। এছাড়াও বিভিন্ন ধরনের নোটসেরও ব্যবহার সে সময়ে ছিল। এই জন্য বলা হচ্ছে মধ্যযুগের অন্যতম মানে ব্যাংকিংয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা। এরপরে আসি বৈদিক যুগ। বৈদিক যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ পর্যন্ত সময়। এই সময়টাতে হিন্দু যে সভ্যতা, হিন্দু সভ্যতা বা আমাদের এই উপমহাদেশের যে সভ্যতা, সেখানে কিন্তু ব্যাপক অর্থের প্রচলন ঘটেছিল, এবং সে সময় বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের বা অর্থের লেনদেনের ঘটনার চিত্র খুঁজে পাওয়া যায়। সে সময় যে বৈদিক যে এগুলো আছে, যেমন হিন্দু ধর্মের বেদ বা মনু, সেখানে কিন্তু ঋণ, সুদ ইত্যাদি বা ঋণের ব্যবসা বা সুদের ব্যবসার সম্পর্কে মানে উল্লেখ রয়েছে। এবং ওই মনু এবং বেদ থেকে কিন্তু এই ঋণের ব্যবসা এবং সুদের ব্যবসা থেকে ধারণা করা হয় যে সে সময় ব্যাংক ব্যবস্থাও প্রচলিত ছিল। এরপরে আসি রোমান সভ্যতা। রোমান সভ্যতা কিন্তু ব্যাংকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ রোম শহরটা কোথায়, সাত পাহাড়ের মাথায় অবস্থিত, এবং সেখানে এই সাত পাহাড়ের মাথায় অবস্থিত ব্যবসায়ীরা কি করতো, নিয়ম মাফিক ব্যাংক ব্যবসায় পরিচালনা করতো। তারা সে সময় তারা তাদের এই অর্থের ব্যবসার জন্য চেক, নোট, ব্যাংক ড্রাফট, বিনিময় বিলের মতো দলিলাদিও কিন্তু ব্যবহার করত। এবং সেখানে ঋণ দেওয়ার জন্য, বিভিন্ন ব্যক্তিদের ঋণ দেওয়ার জন্য কিন্তু ঋণদানকারী ব্যাংক গড়ে উঠেছিল, যেটাকে লোন ব্যাংক বলা হয়। এবং সে সময় এই ব্যাংকটি আধুনিক ব্যাংকের মতো না হলেও অনেক ধরনের ব্যাংকিং কার্যক্রম কিন্তু সম্পাদন করত। এরপরে আসি চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। এই সময়টাতে চীনে শানসি ব্যাংক নামে একটি ব্যাংক গড়ে ওঠে, যে ব্যাংকটি কি করতো জানো, মুদ্রা ইস্যু করতো। আগে কোনো ব্যাংক কিন্তু মুদ্রা ইস্যু করেনি, কিন্তু চীনের শানসি ব্যাংক মুদ্রা ইস্যু করতো এবং অর্থ সংগ্রহ, জমাদানের মতো অন্যান্য কার্যাবলীও করতো। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ব্যাংকের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়েছিল এই শানসি ব্যাংকের মাধ্যমে, যেটা খ্রিস্টপূর্ব 600 অব্দে শুরু হয়েছিল। তো এটা ছিল আমাদের মানে অর্থের
প্রাচীন যুগ। এবার আসি মধ্যযুগে। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মধ্যযুগে আসলে কি হয় যে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে এবং সেই সময়তে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বিভিন্ন দেশে প্রবেশ করে, যেটাকে তারা বলতো বাণিজ্যে যেত। তারা, আমরাও দেখবো যে বাংলা সিনেমায় দেখেছি বাণিজ্যে যাওয়া। তো এই যে বাণিজ্যে যেত বা বিদেশে ভ্রমণ করতো ব্যবসায়ের উদ্দেশ্যে, ফলে তাদের সাথে কিন্তু অর্থের লেনদেনও হতো, এক দেশ থেকে আরেক দেশে অর্থের লেনদেন হতো। এখন এই যে অর্থের লেনদেন করতে গেলে চোর ডাকাতের উপদ্রব ছিল, এবং এই উপদ্রব থেকে বাঁচার জন্য সে সময় তারা কিন্তু নির্দেশপত্র ব্যবহার করতো। অর্থাৎ ধরো যদি ইটালির ব্যবসায়ী হতো, সে যদি ফ্রান্সে মাল বিক্রয় করতে চাইতো, তাহলে ফ্রান্সের যে বণিক ছিল তিনি তো অবশ্যই ইটালির বণিককে অর্থ প্রেরণ করবেন। তো তিনি কি করতেন, অর্থ প্রেরণ না করে তিনি তার কোনো ব্যক্তিকে নির্দেশ দিতেন যে ইটালির ব্যক্তিকে অর্থ প্রেরণ করো, যিনি অলরেডি ইটালিতে অবস্থান করছে। অর্থাৎ নির্দেশপত্রের মাধ্যমে তারা অর্থের লেনদেন করত, সরাসরি অর্থ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতো না। ফলে এই সময়টাতে কিন্তু যে ব্যাংক ড্রাফট বা আমরা পে অর্ডার যেটাকে বলি, আধুনিক পে অর্ডার, এই বিষয়গুলো কিন্তু চালু হয়েছিল। এবং এই বিষয়গুলোর মাধ্যমে যেহেতু আরও বিষয় ছিল, যেমন জমা স্লিপ, তারপরে উত্তোলন স্লিপ, বিভিন্ন ধরনের বিনিময় বিল, নোটস ইত্যাদি বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে এই মানে মধ্যযুগের সময়টাতে আরও শক্তিশালীভাবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকও এই বণিক সম্প্রদায়ই প্রতিষ্ঠা করেছিল। যেমন ব্যাংক অফ ভ্যানিস 1157, তারপরে হচ্ছে ব্যাংক অফ বার্সিলোনা 1178, ব্যাংক অফ সান জর্জেরিও আছে, ব্যাংক অফ জেনুয়া। এই ব্যাংকগুলো কিন্তু ওই সময় বণিক শ্রেণী প্রতিষ্ঠা করেছিল, এই ব্যবসায় বাণিজ্য কার্যক্রম যাতে নিরুপদ্রবভাবে করতে পারে সেজন্য। এছাড়াও এই সময় রাষ্ট্র ব্যবস্থা সংহত করার জন্য বিভিন্ন ধরনের, বিশেষ করে ইউরোপের দেশগুলো ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে। যেহেতু একটি রাষ্ট্রের বিভিন্ন ধরনের খরচ থাকে, রাজস্ব সংগ্রহ, ব্যয় নির্বাহ, বিভিন্ন হিসাব সংরক্ষণ, তারপরে কোন কোন খাতে অর্থ বরাদ্দকরণ ইত্যাদি বিষয়ে চিন্তা ভাবনা করে বিভিন্ন দেশের সরকার, ইউরোপের বিভিন্ন দেশের সরকার ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে এবং কেন্দ্রীয় ব্যাংক ধারণা উদ্ভব হয় কিন্তু ওইখান থেকেই। এবং এই সময় কিন্তু রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। তারপরে হচ্ছে যে ব্যাংক অফ সান জর্জিও, যেটা আমি বলেছি তোমাদের, ব্যাংক অফ জেনোয়া, তারপরে হচ্ছে ব্যাংক অফ প্যারিস ইত্যাদি এই সময় প্রতিষ্ঠিত হয়। আর এরপরে অর্থাৎ মধ্যযুগের পরে 1600 খ্রিস্টপূর্ব তো বলা শেষ, খ্রিস্টাব্দ। মধ্যযুগ ছিল আমার কত সাল সেটা আমি বলিনি তোমাদের, তাই না? মধ্যযুগ ছিল মূলত খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই 1600 খ্রিস্টাব্দের পরে গিয়ে কি হয়, প্রতিষ্ঠিত হয় আধুনিক ব্যাংক। 1600 বা খ্রিস্টাব্দ মানে 16 শতাব্দীর কথাই বলি আমি, 16 শতাব্দীর শুরুর দিক থেকে মূলত বিভিন্ন ধরনের পাবলিক ব্যাংক প্রতিষ্ঠিত হতে থাকে। তবে এই ব্যাংকগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সরকারি যে থাকে, মানে সরকারি যে ঘোষণা থাকে, সেই ঘোষণা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যেমন রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয় 1664 সালে, একটি সরকারি সনদপ্রাপ্ত ব্যাংক। এরপরে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ হামবুর্গ, যেটি রিক্স ব্যাংক অফ সুইডেন বোধ হয় 1664, একটু সালটা নিয়ে একটু সমস্যা হয়ে গেল। যাই হোক, ব্যাংক অফ হামবুর্গ প্রতিষ্ঠা হয় 1619 সালে। এরপরে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ ইংল্যান্ড, যেটাকে আমরা মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলে থাকি। সেই মাদার অফ সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1694 সালে। তো এবং এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে আরও অনেকগুলো কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হতে থাকে। তো এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা অর্থাৎ 16 শতাব্দীর থেকে যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যাত্রা শুরু হলো, তারপরে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো স্থাপিত হওয়া শুরু করলো এবং প্রতিটি দেশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক স্থাপন করেছে।
তো আধুনিক যুগে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় সেটি হচ্ছে যে এ সময় ব্যাংক ব্যবস্থার গতি প্রবলতর হয় এবং বিভিন্ন ধরনের ব্যাংক শাখা প্রশাখা স্থাপনের মাধ্যমে দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা শুরু করে। তো কেন্দ্রীয় ব্যাংকের একটি মানে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার গতিটি ধারাবাহিকভাবে শুরু হওয়ার পরে দেখা গেছে যে 1800 সনে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, 1913 সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠিত হয়, এরপরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকের কথা যদি ধরি 1972 সালে। অর্থাৎ খেয়াল করে দেখো যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যখন চালু হলো সেই সময়তে কিছু বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, যেমন শাখা ব্যাংকিং ব্যবস্থা, বিশেষায়িত ব্যাংকসমূহ প্রতিষ্ঠা করা, তারপরে কম্পিউটার ডাটাবেস উন্নয়ন, তারপরে হচ্ছে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা, এছাড়াও কিন্তু মনুষ্যহীন প্রযুক্তি ব্যবস্থাও কিন্তু এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই মানে শুরু হয়েছিল। তো এরপরে আসি আমরা ই ব্যাংক। ই ব্যাংক মানে একেবারেই আধুনিক। সেটা তুমি ব্যাংকিং ব্যবস্থাটা যেমন শুরু হয়েছিল তো অনেক আগে, কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে দেখব যে 20 শতাব্দীর শেষ দিকে এসে কম্পিউটারের যে একটা ব্যবহার ব্যাপকভাবে দেখা যায় এবং এটা কিন্তু মানুষের কাজকে, তাদের অর্থনৈতিক লেনদেনকে অনেক অনেক ইজি করেছে। আর বর্তমান সময়ে ইন্টারনেট ও মোবাইল যে সেবাটা রয়েছে এই সেবার মাধ্যমে আসলে যদি আমরা দেখতে চাই যে ব্যাংকিং ব্যবস্থা এখন তুমি ঘরে বসেই করতে পারছো। তোমাকে ব্যাংকের কাজ করার জন্য ব্যাংকে যেতে হচ্ছে না, তুমি ঘরে বসেই হোম ব্যাংকিং করছো। তুমি বিভিন্ন ব্যাংকের অ্যাপস ডাউনলোড করে অর্থ ট্রান্সফার করতে পারছো, তুমি ইএফটি করতে পারছো, তুমি অর্থ অন্যকে প্রদান করতে পারছো, তুমি অর্থ সংরক্ষণ করতে পারছো এবং যখন কেনাকাটা করতে যাচ্ছ তখন তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় করতে পারছো। ফলে তোমার যে ব্যাংকে গিয়ে অর্থ উত্তোলন, অর্থ জমা দেওয়া এই কাজটা থেকে কিন্তু তুমি মুক্তি পেয়ে গেছো। এটাই বলা হচ্ছে আধুনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটি ছিল কি কি। প্রথমে বলছিলাম যে ব্যাংক শব্দের উৎপত্তি এবং এর অর্থ আর ব্যাংকের ইতিহাস সম্পর্কে। তাহলে আমরা এখন আবার একটা রিভিউ নেই যে আমরা আজকে কি শিখলাম। আমরা প্রথমে শিখলাম যে ইতালীয় শব্দ ব্যাংকো, ব্যাংকা বা ব্যাংকাস থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। ব্যাংকো, ব্যাংকা বা ব্যাংকাস এটা হচ্ছে ইতালীয় শব্দ। এই ইতালীয় শব্দ থেকে ব্যাংক ও ব্যাংকাস উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে যে জার্মান বা অস্ট্রিয় শব্দ ব্যাংকিং হতে ব্যাংক শব্দটি এসেছে। এবং সর্বশেষ মত হলো কি যে ব্যাংকি থেকে জার্মান শব্দ ব্যাংকি থেকে ইতালীয় শব্দ ব্যাংকো উৎপত্তি হয়েছে এবং এই ব্যাংকো থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এবং ব্যাংক শব্দের অর্থ কি? ব্যাংক শব্দের অর্থ হলো জমির আইল, ক্ষেতের আইল, নদী, তীর, কুল, তটরেখা, ধনভাণ্ডার বা কোনো বস্তুর স্তূপ বা লম্বা বেঞ্চ বা টুল। তো এটা ছিল আমাদের ব্যাংকের অর্থ। এবার আসি ব্যাংকের ইতিহাস যে পড়লাম আমরা, সেখানে কিছু বিষয় বিশেষভাবে লক্ষণীয়। যেমন ব্যাংকের যে ইতিহাস, উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস, যেমন আদি যুগে যে প্রথম বিষয়টি ঘটেছিল সেটি ছিল কি মুদ্রার প্রচলন ও ব্যাংক। এ সময় মানুষ বিনিময় প্রথা থেকে বেরিয়ে মুদ্রা প্রচলনের দিকে এগিয়ে আসে এবং তারা ব্যাপকভাবে মুদ্রার প্রচলন শুরু করে এবং এই মুদ্রা প্রচলনের সাথে সাথে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটে। এখানে আরো একটি বিষয় ছিল ঋণের ব্যবসার প্রচলন ও ব্যাংক। বিশেষ করে মহাজন শ্রেণী, স্বর্ণকার শ্রেণী বা বণিক শ্রেণী তারা তাদের নিজস্ব উদ্ধৃত অর্থ অথবা সামর্থ্যবান ব্যক্তিদের থেকে কম সুদে ঋণ নিয়ে অধিক সুদে যারা অভাবগ্রস্ত লোক ছিল বা যারা চাহিদাগ্রস্ত লোক ছিল তাদেরকে ঋণ প্রদান করত। আদি যুগটা ছিল খ্রিস্টপূর্ব 5000 বছরের খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগে। এবার প্রাচীন যুগ ছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 400 অব্দ পর্যন্ত। সে সময় বিভিন্ন ধরনের সভ্যতার সৃষ্টি হয় এবং এই সভ্যতার মধ্যে অন্যতম ছিল ব্যাবিলনীয় সভ্যতা, যেখানে উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি হয়।
এবং যেখানে নোট স্লিপ, ডিপোজিট স্লিপ, তারপরে উত্তোলন স্লিপ এবং বিভিন্ন ধরনের নোটস ব্যবহৃত হতো। আর আরেকটি অন্যতম ঘটনা ছিল কি, রোমান সভ্যতা, যেখানে রোমান যারা ইহুদি ব্যবসায়ী ছিল, বিশেষ করে লোম্বার্ডি শহরের ব্যবসায়ী ইহুদি ব্যবসায়ীরা ছিলেন, তারা নিয়ম মাফিক ব্যবসা করতেন, অর্থের ব্যবসা করতেন এবং তারা সেখানে বিভিন্ন ব্যাংক ড্রাফট, তারপরে জমা স্লিপ, উত্তোলন স্লিপ, বিনিময় বিল ইত্যাদি দলিলপত্রাদি তারা ব্যবহার করতেন তাদের এই নিয়ম মাফিক ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ অর্থের ব্যবসায়ের ক্ষেত্রে। এবং সেখানে ঋণদানের জন্য তারা কি করেছিল, ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠান করেছিল, যেটাকে লোন ব্যাংক বলা হয়। আর প্রাচীন যুগে আরও একটি সভ্যতা ছিল, যেটি চৈনিক সভ্যতা, যেখানে পৃথিবীর প্রথম ব্যাংক, যেটাকে পূর্ণাঙ্গ ব্যাংক বলা যায়, সেই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যাংকটির নাম কি ছিল, সানসি ব্যাংক। সেটি প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে। তোমরা একটু খেয়াল করবে সাল প্লাস নামটা, ঠিক আছে। এই সানসি ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য কি ছিল, এটি মুদ্রা ইস্যু করেছিল, যেটি অন্য ব্যাংক করেনি এর আগে, এবং একই সাথে এটি আমানত গ্রহণ করত এবং ঋণদান করত, অর্থাৎ ব্যাংকের যে সাধারণ কাজ সেটি এই সানসি ব্যাংক করত। এরপর দেখি আমরা মধ্যযুগ। মধ্যযুগ শুরু হয়েছিল কখন, খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। দেখো এখানে একটু লম্বা সময়, খ্রিস্টপূর্ব 400 মানে খ্রিস্টের জন্মের 400 বছর আগে থেকে শুরু হয়ে এটা খ্রিস্টের জন্মের পরবর্তী 1600 বছর পর্যন্ত এই মধ্যযুগ সময়টা কি ছিল, মানে বিস্তৃত ছিল। এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা ব্যাংকিং যে ডকুমেন্টগুলো আছে, যেমন ব্যাংক ড্রাফট, পে অর্ডার, বিনিময় বিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জমা স্লিপ, উত্তোলন স্লিপ ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এবং এই সময়টাতেই কিন্তু আসলে ব্যাংক ব্যবস্থা অধিক শক্তিশালী হয়েছিল। এই যে অধিক শক্তিশালী হলো ব্যাংক ব্যবস্থা, এর ফলে কিন্তু আসলে বিভিন্ন বণিকগণ মিলে কিন্তু আসলে প্রথমে ব্যাংক স্থাপন করে। সরকার কিন্তু পরে ব্যাংক স্থাপন করেছে, আগে বণিক শ্রেণী, মহাজন শ্রেণী বা স্বর্ণকার শ্রেণী এরা মিলেই আসলে ব্যাংক আগে প্রতিষ্ঠিত করেছিল, যেমন ব্যাংক অফ সান জর্জিও, ব্যাংক অফ ভেনিস, তারপরে ব্যাংক অফ জেনোয়া, যেগুলোর নাম আমি তোমাদেরকে বলেছি আগেও। এগুলো কিন্তু বণিক শ্রেণীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং পরবর্তীতে যখন রাষ্ট্র ব্যবস্থা সংহতকরণ করার জন্য সরকাররা, মানে বিশেষ করে ইউরোপের কয়েকটা দেশের সরকার এগিয়ে এসে তারা তাদের রাজস্ব ব্যবস্থাপনার জন্য বলো বা তাদের যে ব্যয় রয়েছে সেই ব্যয় নির্বাহের জন্য বা বিভিন্ন ধরনের যে খরচ রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য, তাদের হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য তারা মূলত এই ব্যাংক প্রতিষ্ঠা করে এবং সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সৃষ্টি হয়। তো সে সময় তারা কি স্থাপন করে, তারা স্থাপন করে রিক্স ব্যাংক অফ সুইডেন, তারপরে ব্যাংক অফ ইংল্যান্ড, এই ব্যাংকগুলো কিন্তু সে সময় প্রতিষ্ঠিত হয়। এবং আধুনিক ব্যাংকিং সময়, যেটা 1600 খ্রিস্টাব্দের পর, তখন আসলে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যেটা 1694 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়তে ব্যাংক অফ হামবুর্গ প্রতিষ্ঠিত হয়, রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। তো আধুনিক সময়ে যে বিষয়টা ব্যাংকের ক্ষেত্রে ব্যাপকভাবে লক্ষণীয় সেটি হচ্ছে কি, এখানে শাখা ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত হয়েছিল এবং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছিল। মানে এই আধুনিক ব্যাংকিং যে ব্যবস্থার ইতিহাস, এই সময়টাতেই কিন্তু আসলে বিভিন্ন দেশ ব্যাংকিং মানে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে। তার আগে সব দেশে কম বেশি ছোট বড় ব্যাংক ছিল, কিন্তু এই আধুনিক সময়ে এসেই কিন্তু আসলে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটা দেশে, ছোট বড় যতগুলো দেশ আছে পৃথিবীর, মোটামুটি সবাই এই আধুনিক সময়ে এসে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে। এবং উপমহাদেশে যে মানে হিন্দুস্তান ব্যাংক ছিল, প্রথম ব্যাংক হিন্দুস্তান ব্যাংক, সেটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এই আধুনিক ব্যাংকিংয়ের ইতিহাসে আমরা পাই যে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার ধারাবাহিকতায় কিন্তু ব্যাংক অফ ফ্রান্স, তারপরে ফেডারেল রিজার্ভ সিস্টেম, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় আরও একটি বিষয় সন্নিবেশিত হয়েছিল, সেটি ছিল কম্পিউটার। 20 শতাব্দীর শেষ দিকে এসে কম্পিউটার কিন্তু আধুনিক ব্যাংকের সাথে কি হয়েছিল, ইনক্লুড হয়েছিল। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে ই ব্যাংকিং, অর্থাৎ কম্পিউটার তো ছিলই, তার সাথে নতুন করে অ্যাড হলো কি, ইন্টারনেট ব্যবস্থা।
এবং এই কম্পিউটারের সাথে যখন ইন্টারনেট ব্যবস্থা যোগ হলো তখনই কিন্তু মূলত ই ব্যাংকিং সিস্টেমটা শুরু হলো। পরবর্তীতে আসলো মোবাইল, যেটা ব্যাংকিং ব্যবস্থাকে আরও বেশি সংহত করলো এবং আরও সহজ করে দিল আমাদের জন্য। তাই তোমরা একটু খেয়াল করে দেখো, আদিযুগ খ্রিস্টপূর্ব 5000 অব্দ, তার পূর্বে প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ, মধ্যযুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 400 থেকে খ্রিস্টাব্দ 1600 পর্যন্ত। এরপর আসছে আধুনিক ব্যাংক খ্রিস্টাব্দ 1600 থেকে বর্তমান সময় পর্যন্ত। এবং এই বর্তমান সময়ে এই আধুনিক যুগেই কিন্তু এই ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে, যেটা ব্যাংকিং ব্যবস্থাকে আরো অনেক অনেক শক্তিশালী করেছে এবং অর্থনীতি করেছে আরো গতিশীল। তো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল, আশা করছি তোমরা বুঝতে পারবে। আমি রিপিট করাবো আবার, আমাদের যখন কোর্স শেষ হবে আবার আমরা রিভিউ ক্লাস দিব, তখন তোমাদের হয়তো আরও কোশ্চেন জানা থাকতে পারে। তবে এখন যদি তোমাদের কোনো কোশ্চেন জানা থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটি এতক্ষণ ধরে তোমরা শুনেছো। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই নিরাপদে নিজ গৃহে অবস্থান করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।